স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, আমলা ও এক বিচারপতি সহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০:১০টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিকি ইলাহি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। গত ১৬ ডিসেম্বর সাবেক ১১ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয় ট্রাইব্যুনাল। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা ২ মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী ২০ এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। অপারেশন ডেভিল হান্টের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে এমন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন ডেভিল ধরার কার্যক্রম অব্যাহত রাখতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ডিসি সম্মেলনে অংশ নেওয়ার পর গণমাধ্যমকে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের সাথে মতবিনিময়ে সবচেয়ে বড় এজেন্ডা ছিল দুর্নীতি কমানো আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রসঙ্গ। উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে সীমান্ত এলাকায় বিজিপি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন জেলা প্রশাসকরা। শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে। জুলাই আন্দোলনের সময় লুট হওয়া ৬,০০০ অস্ত্রের মধ্যে ১৪০০ অস্ত্র, ৬ লাখ গুলির মধ্যে এখনও ২.৫ লাখ উদ্ধার করা সম্ভব হয়নি জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। হাফিজ বলেন, ফ্যাসিস্টের দোসর যারা দেশকে অস্থিতিশীল করতে পারে তাদের বিষয়ে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ৬,৫০০ শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল, তবে এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার ডিসি সম্মেলনে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। প্রায় ১৪০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো ৫ আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল। ২.৫ লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি, সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। বেসরকারি বিদ্যালয় রয়েছে, কিন্ডারগার্টেন রয়েছে, আমাদের সরকারি নীতিমালা অনুযায়ী সেগুলো নিবন্ধনকৃত হওয়া দরকার। সেগুলো অনেকগুলো নিবন্ধনকৃত নয়, সেগুলো যেন আমাদের নিবন্ধনে আসে, সেই বিষয়গুলো আমরা জোর দিয়েছি। ১৬ বছরে পুরো সিস্টেমকেই নষ্ট করে দিয়েছেন শেখ হাসিনা। যেখানেই হাত দেয়া হয় সেখানেই আওয়ামী লীগের দোসর খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সকালে রাজধানীর পিআইবিতে তারুণ্যের উৎসবে এসব কথা বলেন তিনি। জানান, সরকার এমনভাবে সংস্কার ও বিচার কাজ করছে সেখানে আশাহত হবে না মানুষ। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তরুণরা নতুন করে যে বাংলাদেশ নির্মাণ করবে সেখানে সবাইকে এক হয়ে থাকতে হবে। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনে, পুলিশে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে এই আদর্শিক গুন্ডাদেরকে লালন পালন করতেন। সেখানে সাংবাদিকরাও ছিলেন। তখনই মানুষের উপর নিপীড়ন চলেছে, হত্যাযজ্ঞ চলেছে, মৌলবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, জঙ্গি বিরোধী এসব অনেক তকমা লাগিয়ে সাধারণ মানুষের হত্যার ক্ষেত্রগুলোকে ন্যায্যতা দিয়েছে। তরুণরা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবে, সেই তাতে আমরা সবাই একত্রিত। সামনে যাতে এই আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে সেটা আমরা চাই। তিস্তা পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন নদী অববাহিকার হাজার হাজার মানুষ।
জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচি হচ্ছে উত্তরাঞ্চলের 5 জেলার 11টি পয়েন্টে। এই কর্মসূচির অংশ হিসেবে তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা হয়। ভারতের বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয় বলেছেন নদীপাড়ের মানুষেরা। এছাড়াও দাবি বাস্তবায়নে পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন হবে। আজ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তাপাড়ের অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। বিস্তারিত জানতে চাই, সেখানে যারা স্থানীয়রা রয়েছেন আজকের কর্মসূচি নিয়ে তারা কি বলছেন, তাদের দাবি আসলে কি জানাচ্ছেন তারা? রেদওয়ান, আসলে তিস্তাপাড়ের এই 48 ঘন্টা যে লাগাতার কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা দেখছি যে সার্বক্ষণিক 1 থেকে 2 লক্ষ মানুষ উপস্থিত থাকছেন। গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি গান, গল্প, অভিনয়, আড্ডার মধ্য দিয়ে এই চরাঞ্চলের বালুর মধ্যে তাঁবু টেনে এই বিপুল সংখ্যক মানুষ রাত কাটিয়েছেন। তারা রান্নাবান্না করেছেন এখানেই, এবং বাড়ি থেকে তাদের যে আসলে শীতের দিন, যেহেতু এখানে যদিও এখন ফাল্গুন চলে, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এখনও শীতের আমেজ কিন্তু রয়েছে। নদী পাড়ে বেশ ঠান্ডা ছিল, মানুষজন তাঁবুর মধ্যেই কিন্তু রাত কাটিয়েছেন। কাঁথা বালিশ নিয়ে এসে এখানেই তারা ঘুমিয়েছিলেন, রান্নাবান্নারও ব্যবস্থা ছিল। আজ সকাল 10টার পর থেকে কিন্তু এই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে তিস্তার দ্বিতীয় দিনের যে কর্মসূচি সেটি শুরু হয়েছে। পদযাত্রা কর্মসূচিতেও আমরা প্রায় লক্ষাধিক মানুষ দেখেছি, যার কারণে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। 10 থেকে 15 কিলোমিটার যানজট রয়েছে এখন এই কাউনিয়া থেকে তিস্তা পর্যন্ত। মানুষজনের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন, তাদের এই লাগাতার কর্মসূচি এবং স্মরণকালের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি এই চরাঞ্চলের মধ্যে যে এত বৃহৎ কর্মসূচি, এই কর্মসূচিতে তারা কিন্তু এটা বিনোদনেরও একটি ক্ষেত্র তৈরি করেছেন। তাদের জীবনের যে করুণ পরিণতির গল্প এবং অধিকার আদায়ের যে দাবি, সেটি এই কর্মসূচি থেকেই উচ্চারিত হচ্ছে। সাধারণ মানুষজন যেটি বলছেন, তারা আন্দোলনে এসেছেন, তিস্তার করুণ দুর্দশাগ্রস্ত মানুষ, তারা সমস্ত কিছু হারিয়েছেন। এখন তাদের কথা একটাই, যে জীবনের সব কিছুই হারিয়েছি, তিস্তার অধিকার আদায় না হওয়া পর্যন্ত তিস্তা পার ছাড়ব না, এই আন্দোলন থেকে তারা পিছপা হবেন না, এমন প্রতিক্রিয়াই কিন্তু তারা ব্যক্ত করছেন। এবং যারা এই আন্দোলনের আয়োজক এবং সমন্বয়কারীরা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। আন্দোলনের প্রধান সমন্বয়কারী যিনি রয়েছেন আসাদুল হাবিব দুলু, তিনি বলেছেন যে আমরা তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমাদের যে দাবি, এবং ভারত যে আমাদের প্রতি নির্বিচারে আমাদেরকে যে আমাদের জীবনকে দুর্দশাগ্রস্ত করে তুলেছে, সেই বিষয়টি আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই। সেই কারণেই তারা পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করবেন, এবং সেই পানিতে নামার যে প্রস্তুতি প্ল্যাকার্ড প্রদর্শনের, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নদী অববাহিকায় কয়েক লক্ষ মানুষ তারা অবস্থান। পালাগানগুলো কিন্তু গতানুগতিক নয়, তিস্তা নদী অবলম্বনে রচিত এই জারিগান পালাগান বিকেল 5টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জি মাজেদ মাসুদ, পরবর্তী এ বিষয়ে আরও তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে। করোনা মোকাবেলায় $700 মিলিয়ন ব্যয়ে অনিয়মের তথ্য পেয়েছে দুদক। কোন কোন জায়গায় এই অনিয়ম হয়েছে তা খুঁজে বের করবে দুদকের 5 সদস্যের দল। 2020 সালের এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-19 মোকাবেলায় $600 মিলিয়ন চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে অতিরিক্ত $100 মিলিয়ন সহায়তা পায় বাংলাদেশ। এই অর্থ খরচে ব্যাপক জালিয়াতির অভিযোগে দুদকের উপপরিচালক নুরুল হুদাকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। বিশ্বব্যাংক করোনাকালে কেনাকাটায় অনিয়ম তদন্ত করে একটি প্রতিবেদন দিয়েছে দুদকে। এতে বলা হয়েছে 2020 সালে মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জামাদি, সচেতনতায় বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ঠিকাদারি কাজ প্রদানে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির পদে পদে নানা অনিয়ম করেন। কাজ পাওয়া 6 প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজ উল্টে আহত হয়েছেন অন্তত 18 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। বৈরী আবহাওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুরো ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন কানাডার পরিবহন মন্ত্রী। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ ডেল্টা এয়ারলাইন্সে ক্রুসহ যাত্রী ছিল 80 জন। সেই বিমানটি কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উল্টে যায়। সে সময় আবহাওয়া ছিল বৈরী। ঘটনায় অন্তত 18 জন আহত হন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক।
বিমানটি যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিস থেকে ছেড়ে আসে। এরই মধ্যে সব যাত্রী ও ক্রুদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টরন্টো বিমানবন্দর কর্তৃপক্ষ। We can now confirm that 18 injured passengers have been transported to the local area hospitals. এদিকে ঘটনার কারণ খুঁজে বের করতে মোতায়েন করা হয়েছে তদন্তকারী দল। We assisted in today's response. We have secured the site and will continue to provide security. দুর্ঘটনার 90 মিনিট পরেই ফ্লাইট অপারেশন শুরু হয় পিয়ারসন বিমানবন্দরে। তবে মন্ট্রিল ও অটোয়া বিমানবন্দর থেকে ছেড়ে আসা 26টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।